প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা উড়ালপঙ্খী এর প্রথম খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আয়নার দিকে তাকিয়ে মুহিব চমকে উঠল। কাকে দেখা যাচ্ছে আয়নায়? এটা কি তার নিজেরই ছায়া, নাকি এক চোখা দৈত্য সাইক্লপ? দেখা যাচ্ছে যাকে, তার বা চোখ বন্ধ হয়ে আছে। খুব চেষ্টা করলে চোখের সাদা অংশ দেখা যায়, কালো মণি দেখা যায় না। গালের হনু উঁচু হয়ে আছে, থুতনির কাছে খোঁচা খোঁচা দাড়ি। গালের হনু তো আগে উঁচু ছিল না, বেছে বেছে আজই উঁচু হয়ে গেল। সারা মুখে কেমন চিমসে ভাব চলে এসেছে। রাতে না ঘুমোলে এরকম হয়, কিন্তু গত রাতে তার খুব ভালো ঘুম হয়েছে। ঘুমের মধ্যে সে ইন্টারেস্টিং একটা স্বপ্নও দেখেছে। স্বপ্নটা এখন মনে পড়ছে না, দুপুরের দিকে মনে পড়বে। মুহিবের স্বপ্ন মনে পড়ে দুপুরের পর। এই চেহারা দুরস্ত করা যায় কিভাবে? শেভ করে থুতনির দাড়ি ফেলে দেয়া যাবে, ক্রিম ঘষে হয়তো মুখের চিমসে ভাব কিছুটা কাটান দেয়া যাবে। কিন্তু বাঁ চোখের গতি কি হবে? এই চোখ নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া যায়, কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া যায় না। আজ সকাল 11টায় দ্য অ্যারন্স নামের একটি কোম্পানির সঙ্গে তার ইন্টারভিউ। তারা দ্বিতীয় দফায় ডেকেছে। দ্বিতীয়বার যখন ডাকছে তখন নিশ্চয়ই কোনো ঘটনা আছে। চোখের এই অবস্থা দেখলে কি ইন্টারভিউ বোর্ডের কর্তারা সেই বিশেষ ঘটনা ঘটাবেন? এখন বাজছে 8টা, হাতে আরও 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টায় চোখের কোনো গতি করা যাবে কি? জল চিকিৎসা শুরু করলে কেমন হয়? যে কোনো রোগের প্রথম চিকিৎসা হলো জল চিকিৎসা। কিছু কিছু রোগের শুধু যে প্রথম চিকিৎসা তা না, শেষ চিকিৎসাও। কথাগুলো মুহিবের চাচা তৌফিকুর রহমান সাহেবের। পেনশন নিয়ে 5 বছর ধরে তিনি বাড়িতে বসে আছেন। অবসর কাটাচ্ছেন নানাবিধ চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করে। ওনার কর্মকাণ্ড পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে ভালো হতো, তা নেই। তিনি বাড়িতে কিছু ভেষজ ওষুধও বানাতে শুরু করেছেন। তার প্রথম প্রচেষ্টা অলিভ লিফ এক্সট্র্যাক্ট। হামানদিস্তায় জলপাই গাছের কচি পাতা পেশা হচ্ছে, তার সঙ্গে আগার আগার মিশিয়ে ডালের বড়ির মতো বড়ি বানিয়ে রোদে শুকানো হচ্ছে। শুকানোর পর এই ঘোর কৃষ্ণবর্ণ বস্তুটাকে দেখাচ্ছে ছাগলের লাদির মতো। এই ছাগলের লাদি দৈনিক একটা করে খেলে নবযৌবন। কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিছুই থাকবে না। ছাগলের লাদি শরীরের সমস্ত দূষিত পদার্থ ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে যাবে। শরীরে চলে আসবে কমনীয় কান্তি। মুহিব গত 4 দিনে 4টা ট্যাবলেট খেয়েছে। আজ যদি খায় তাহলে শরীরে 5ম ডোজ পড়বে। চোখে প্রবল বেগে পানি ঝাপটা দিতে দিতে তার মনে হলো, কোনো কারণ ছাড়াই এই যে তার চোখ ফুলে গেল, চেহারায় চিমসে ভাব চলে এসেছে, এইসব ছাগলের লাদি সাইড এফেক্ট কিনা? যে ওষুধে নবযৌবন নিয়ে আসবে তার কিছু সাইড এফেক্ট থাকারই তো কথা। নবযৌবন নিয়ে আসবে ঠিকই, সঙ্গে সঙ্গে নবযৌবনপ্রাপ্ত মানুষটার একটা চোখ বসিয়ে দিয়ে যাবে। দরজায় টোকা পড়ছে। মুহিবের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে দরজায় টোকা দিচ্ছে সে কোনো একটা কাজ নিয়ে এসেছে। কাজ ছাড়া ভোরবেলায় কেউ বেকার যুবকের কাছে আসে না। হয়তো সকালের নাস্তার ময়দা নেই, মোড়ের দোকান থেকে ময়দা নিয়ে আসতে হবে, কিংবা চিঠি নিয়ে এক্ষুনি কারো বাসায় যেতে হবে। সেই লোক অফিসে চলে যাবার আগেই তাকে ধরতে হবে। যিনি দরজা ধাক্কাচ্ছিলেন তিনি এখন সগলায় জানান দিলেন, বিরক্ত গলা, মুহিব, মুহিব। মুহিবের বড় ভাবি ইয়াসমিনের গলা। এই মহিলা অনেক পরিশ্রম করে তার গলায় স্থায়ী বিরক্তি নিয়ে এসেছেন। স্বাভাবিক গল্পগুজবের সময়ও মনে হয় তার গলায় রাজ্যের বিরক্তি ঝরে পড়ে। ভুরু কুঁচকে থাকে, চোখ সরু হয়ে যায়। মুহিব পানির কল বন্ধ করল। জল চিকিৎসার এখানেই ইতি। এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, ব্যাপার কি? বাথরুমে ছিলাম ভাবি, শুনতে পাইনি। তোমার কি এখন কোনো জরুরি কাজ আছে? মুহিব হাসি মুখে বলল, আমার জরুরি কাজ থাকবে কি জন্যে? ইয়াসমিন তীক্ষ্ণ গলায় বলল, প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে দেবে না, কাজ আছে কি নেই সেটা বলো। কাজ নেই। মাঝারি সাইজে 2টা ডিমওয়ালা ইলিশ মাছ এনে দেবে। পদ্মার ইলিশ মাছ আনবে। বার্মিজ ইলিশ পাওয়া যায়, ভুলেও বার্মিজটা আনবে না।
বার্মিজ ইলিশ পদ্মার ইলিশ চিনব কিভাবে? মাছওয়ালাকে জিজ্ঞেস করবে। পদ্মার ইলিশ গোলগাল হয়, বার্মিজটা হয় লম্বা টাইপের, মুখ বোচা। আধা কেজি সরিষা আনবে। পুরনো সরিষা আনবে না, পুরনোটা তিতা হয়। আধা কেজি নতুন রায় সরিষা, কাগজি লেবু, কাঁচা মরিচ, 200 গ্রাম জিরা। মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। মনে থাকবে না, ভুলে যাবে। কাগজে লিখে নাও। ভাবি মনে থাকবে, আমার স্মৃতিশক্তি ভালো। কি কি আনতে হবে বলো তো শুনি। 2টা পদ্মার ইলিশ, আধা কেজি নতুন রায় সরিষা, কাগজি লেবু, কাঁচামরিচ, 200 গ্রাম জিরা। হয়েছে না? 10-এ 10 পেয়েছি কিনা বলো। তুমি আসল ব্যাপারটাই ভুলে গেছো। ডিমওয়ালা ইলিশ। তোমার ভাই ইলিশ মাছ খাবে না, ইলিশ মাছের ডিমের ঝোল খাবে। 1000 টাকা রাখলাম, যা বাঁচে ফেরত দেবে। অবশ্যই ফেরত দেব। তোমার ভাইয়ের এক মহিলা কলিগ আছেন, নায়লা নাম। ওনার মনে হয় কোনো কাজকর্ম নেই, প্রতিদিন একটা করে রান্নার রেসিপি বলেন। তোমার ভাই সেটা মাথায় করে বাসায় নিয়ে আসে। মুহিব গলা নামিয়ে বলল, প্রেম টেম হয়ে যায়নি তো ভাবি? আমার সঙ্গে রসিকতা করবে না, আমার রসিকতা ভালো লাগে না। সরি। বড় চাচা তোমাকে ডাকছেন, উনিও কি যেন আনাবেন, তার সঙ্গে দেখা করে যেও। আর দয়া করে এক্ষুনি একটা কাগজে লিখে নাও কি কি আনতে হবে। মুহিব আবারও বাথরুমে ঢুকল। জল চিকিৎসায় চোখের কিছু হয়নি, শেভ করে মোটামুটি ভদ্রস্থ হবার চেষ্টা করা দরকার। তার চোখের এই অবস্থাটা ভাবি লক্ষ্য করেনি। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। মনে হয় এই বাড়ির কেউ তার দিকে ভালো করে এখন তাকায় না, তাকালেও কিছু দেখে না। বোধহয় সে H.G. ওয়েলসের অদৃশ্য মানব হয়ে যাচ্ছে। একটা পরীক্ষা করে দেখা যেতে পারে। সবার সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, অকারণে কিছু কথাবার্তা হবে। দেখতে হবে যাদের সামনে ঘোরাঘুরি করা হলো তাদের মধ্যে কতজন বলে, আরে চোখে কি হয়েছে? কেউ বলবে এরকম মনে হচ্ছে না। তৌফিকুর রহমান দোতলায় বারান্দার ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার পায়ের পাতা রোদে, তিনি ছায়াতে। পায়ের পাতায় অলিভ অয়েল মাখানো। অলিভ অয়েল সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে পাকে রক্ষা করবে। আবার সূর্যের উপকারী রশ্মি যা শরীরে ভিটামিন ডি তৈরি করবে তাকে বাধাগ্রস্ত করবে না। তৌফিকুর রহমানের হাতে বিজ্ঞানের একটা বই। লেখকের নাম মিশিও কাকু। বইটার নাম হাইপার স্পেস। ভোরবেলায় তিনি ধর্ম আর বিজ্ঞানের বই পড়েন, রাতে পড়েন বিকল্প চিকিৎসা পদ্ধতি বিষয়ক বই। তৌফিকুর রহমান সাহেবের বয়স 60-এর উপরে। চিরকুমার থাকার কারণে কিংবা নানাবিধ চিকিৎসা পদ্ধতির কারণে চেহারায় বয়সের ছাপ পড়েনি। যুবক বয়সে তিনি যে অত্যন্ত সুপুরুষ ছিলেন তা এখনও বোঝা যায়। নিজের পোশাক আশাক নিয়ে তিনি অত্যন্ত সচেতন। এই ভোরবেলাতেও তিনি ইস্ত্রি করা পাঞ্জাবি পরেছেন, নীল পাড়ের ধপধপে সাদা লুঙ্গি, কোলের উপর ঘিয়া রঙের পাতলা মটকার চাদর ফেলে রাখা। এখন আষাঢ় মাস, চাদরের প্রয়োজন নেই। এই চাদরটা তার সাজসজ্জার অংশ। মুহিব বড় চাচার পাশে এসে দাঁড়ালো। তৌফিকুর রহমান বই থেকে মুখ না তুলে বললেন, গুড মর্নিং, তোর খবর কি? মুহিব বলল, আমার খবর ভালো। আপনি আমাকে ডেকেছেন? না তো, ভোরবেলাটা আমি একা থাকতে পছন্দ করি, কাউকে ডাকাডাকি করি না। মুহিব বলল, বড় ভাবের কাছে শুনলাম আপনি ডেকেছেন। তৌফিকুর রহমান বই থেকে চোখ তুললেন। ইজি চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললেন, মনে পড়েছে, বড় বৌমাকে বলেছিলাম তোকে খবর দিতে। তুই একবার সময় করে স্বর্ণকারের দোকানে যাবি। আমি রূপা এবং সোনা দিয়ে 2টা হামানদিস্তা বানাবো। কত খরচ পড়বে জেনে আসবি। রূপা সোনা দিয়ে হামানদিস্তা বানাতে হবে কেন? তৌফিকুর রহমান আগ্রহের সঙ্গে বললেন, রূপা আর সোনা হলো নন রিঅ্যাক্টিভ মেটাল, নোবেল মেটাল। আমি যেসব ওষুধপত্র বানাচ্ছি তার সঙ্গে নোবেল মেটালের তৈরি হামানদিস্তার কোনো রিয়াকশন হবে না। রূপা নন রিঅ্যাক্টিভ আপনাকে কে বলল? কিছুদিন রেখে দিলেই সিলভার অক্সাইডের কালো আস্তর পড়ে যায়। সোনা দিয়ে বানাতে পারেন। 8 মতো সোনা লাগবে, 6000 টাকা করে তোলা, 1,02,000 টাকা লাগবে। বলিস কি, এ তো দেখি বিরাট প্রবলেম। পাথরের হামানদিস্তা ব্যবহার করতে পারেন। পাথর ইনার্ট বস্তু, পাথর কোনো রিয়াকশন ফিয়াকশনে যাবে না, ঝিম ধরে থাকবে। তৌফিকুর রহমান উৎসাহের সঙ্গে বললেন, কথাটা ভালো বলেছিস। পাথরের হামানদিস্তার কথা আমার মনেই আসেনি।
সোনা রূপা নিয়ে ঘটঘট করছে। তুই খোঁজ নে, কিরকম দাম, কোথায় পাওয়া যায়। আচ্ছা, জলপাই পাতার এক্সট্র্যাক্টটা খাচ্ছিস তো? কি মনে হয়, উপকার পাচ্ছিস? বুঝতে পারছি না। বুঝতে পারবি না কেন? শরীরে সতেজ ভাব আসছে না? আসছে মনে হয়। ট্রিটমেন্ট শুরুর আগে একবার লিপিড প্রোফাইল করানো হয়েছে। 1 মাস পার হবার পর একটা লিপিড প্রোফাইল করাবি। আগেটার সঙ্গে মিলিয়ে দেখব অবস্থাটা কি। আসলে আমাদের সঙ্গে একজন ফুল টাইম ডাক্তার থাকা দরকার। তোর বন্ধুবান্ধবের মধ্যে ডাক্তার আছে? না, আমার সবই বেকার বন্ধুবান্ধব। এদের মধ্যে যারা যারা চাকরি পাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। বেকাররা বেকার ছাড়া অন্য কারোর সঙ্গে মিশতে পারে না। চাকরির ব্যাপারটা মাথা থেকে দূর করে দে। স্বাধীনভাবে কিছু করার চিন্তা ভাবনা কর। 200 বছর ব্রিটিশদের গোলামি করার ফল এই হয়েছে। জাতিগতভাবে আমাদের ডিএনএর ভেতর ঢুকে গেছে যে কোনোভাবে একটা চাকরি করতে হবে। তুই এর ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা কর। দেখাদেখির কিছু নেই। কনক্রিট চিন্তা ভাবনা করতে আমার কাছে চলে আসবে। আমি অল্প স্বল্প ক্যাপিটালের ব্যবস্থাও করে দিব। আমার নিজেরও কিছু চিন্তা ভাবনা আছে। বড় চাচা, এখন তাহলে যাই। আচ্ছা যা, জলপাই এক্সট্র্যাক্টটা খেতে ভুলবি না। রোজ ভোরবেলা একটা করে ট্যাবলেট। ওষুধটার একটা নাম দেন না কেন? এক্সট্র্যাক্ট শুনতে কেমন যেন লাগে। তৌফিকুর রহমান উৎসাহিত গলায় বললেন, ভালো কথা মনে করেছিস। আমিও নাম নিয়ে ভাবছি। কয়েকটা নাম মনেও এসেছে। তুই চিন্তা ভাবনা কর। যেসব নাম মাথায় আসবে একটা কাগজে লিখে ফেল। তারপর একদিন বসে নাম সিলেক্ট করে ফেলব। মুহিব বলল, এই মুহূর্তে আমার মাথায় একটা নাম ঘুরঘুর করছে, জলপাই বটিকা। নামটা আপনার কেমন লাগছে? তৌফিকুর রহমানের মুখ সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। তিনি কড়া গলায় বললেন, জলপাই বটিকা মানে? মুহিব মিনমিন করে বলল, দেশি ওষুধের দেশি নাম। তৌফিকুর রহমান গম্ভীর গলায় বললেন, তোর কথার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই পুরো ব্যাপারটা খুব হালকাভাবে দেখছিস। আমি অ্যানয়েড বোধ করছি। আমি আর 10টা পেনশন খাওয়া মানুষের মতো না। আমি কোনো খেলা খেলছি না। আচ্ছা ঠিক আছে, এখন যা, তোর সঙ্গে এ নিয়ে পরে কথা হবে। মুহিব সিঁড়ি দিয়ে নামার সময় বাঁ চোখে একবার হাত দিল। যা ভাবা গেছে তাই। জল চিকিৎসায় উল্টা রিয়াকশন হয়েছে। চোখ আরও ফুলেছে। বড় চাচার চোখে পড়েনি, পড়ার কথাও না। তিনি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না। মুহিবের ধারণা, তিনি যদি সরাসরি তার মুখের দিকে তাকিয়েও কথা বলতেন তাহলেও তার চোখে পড়ত না। মুহিবের মা মনোয়ারা রান্নাঘরে চুলা থেকে দূরে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে উঁচু জলচৌকিতে বসে আছেন। রান্নাবান্না তদারকির জন্য তিনি অর্ডার দিয়ে জলচৌকিটা বানিয়ে নিয়েছেন। জলচৌকির উপর নারিকেলের ছোবড়ার গদিও আছে। সকালে নাশতার সময় তিনি এসে জলচৌকিতে বসেন। দুপুরের রান্না না হওয়া পর্যন্ত সেখানেই থাকেন। সব কিছু তার চোখের সামনে হতে হয়। তাওয়া থেকে পরোটা নামানোর সময় প্রতিটি পরোটা তাকে দেখিয়ে নিতে হয়। তিনি সারাক্ষণই নির্দেশ দিতে থাকেন, মতির মা, এর নাম পরোটা ভাজা। এক পিঠ হয়েছে, আরেক পিঠ কাঁচা, তেলে চপচপ করছে। আমার কি তেলের খনি আছে? একটা পরোটার জন্য যে পরিমাণ তেল দিয়েছ, এই তেলে ছোটখাটো 2টা পরিবারের 1 মাসের রান্না হয়। তোমাকে দিয়ে আমার পোষাবে না। তুমি বরং বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে বাবুর্চির কাজ পাও কিনা দেখো। আমার বাড়িতে তোমাকে দিয়ে হবে না মতির মা। মনোয়ারার অভ্যাস ঘন ঘন চা এবং জর্দা দিয়ে পান খাওয়া। হয় তার মুখে ময়মনসিংহের স্পেশাল জর্দার পান থাকবে, আর নয়তো চা থাকবে। মুখ কখনো খালি থাকবে না। মাঝে মাঝে দুটাই একসঙ্গে থাকে। গালের এক পাশে পান জর্দা রেখে দিয়ে অন্য পাশ দিয়ে তিনি নাকি চা খেতে পারেন। তার কোনোই সমস্যা হয় না। তিনি প্রেশারের রোগী। রান্নাঘরে চুলায় গরমে তার থাকা নিষেধ, কিন্তু তিনি থাকবেন। এবং তার 2 পুত্রবধূর কারো না কারোর সঙ্গে একটা ঝগড়ার সূত্রপাত করবেন। এই ঝগড়া তিনি একাই অনেক দূর টেনে নিয়ে যাবেন। রাগ দেখিয়ে দুপুরে ভাত না খেয়ে দরজা বন্ধ করে ঘুমোতে যাবেন। অনেক সাধ্য সাধনা করে সন্ধ্যাবেলায় তার রাগ ভাগানো হবে। তিনি অবেলায় খেতে বসবেন। ভাত খাবার ঘণ্টাখানেকের মধ্যে তার মেজাজ পুরোপুরি ঠিক হয়ে যাবে। যার সঙ্গে ঝগড়া হয়েছে তাকেই পাশে নিয়ে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখতে বসবেন। ডিভিডি প্লেয়ারটা তার মেজো মেয়ের জামাই সৌদি আরব থেকে পাঠিয়েছে। এটা তার শোবার ঘরে টেলিভিশনের সঙ্গে সেট করা।
তিনি প্রতি রাতে ঘুমোবার আগে একটা ছবি দেখেন। এই সময় বাড়ির সব মেয়েকে, কাজের 2টি মেয়ে সহ, তার পাশে থাকতে হবে। ছবি দেখা তার অভ্যাসের মতো হয়ে গেছে। যে রাতে তিনি ছবি দেখতে পারেন না সে রাতে তার ঘুম হয় না। প্রেশারের সমস্যা হয়, নিচেরটা 120-125 হয়ে যায়। মুহিব মায়ের খোঁজে রান্নাঘরে ঢুকল। মুহিবের আসল উদ্দেশ্য তার চোখ ফোলাটা মার নজরে পড়ে কিনা সেটা দেখা। মুহিব বলল, মা, চা হবে? মনোয়ারা বললেন, না, চুলা দুটাই বন্ধ। তোমার কিছু লাগবে? নিউ মার্কেটে যাব। ভিডিওর দোকান থেকে একটা ছবি নিয়ে আসিস। কি আনবো, নাম বলো। কয়লা নামে কোনো ছবি আছে কিনা দেখিস তো, বোবার কাহিনী। শাহরুখ খান আছে, মাধুরী আছে, অমরেশ পুরী আছে, সবাই দেখে ফেলেছে, আমার এখনো দেখা হয়নি। জর্দা টর্দা কিছু লাগবে না? না, রান্নাঘরে এতক্ষণ থাকবে না, কাজের মেয়েরা রান্নাঘরে থাকে, রান্নার সময় এদের কাপড় চোপড়ের দিকে নজর থাকে না, এজন্য পুরুষ মানুষের রান্নাঘরে ঘুরঘুর আমার খুবই অপছন্দ। মা, একটু দেখো না, 1 কাপ চা দেয়া যায় কিনা। বললাম তো না, একটা কথা 50 বার করে বলতে হবে। মুহিব রান্নাঘর থেকে বের হলো। তার চোখের অবস্থা মনোয়ারার নজরে পড়ল না। খুবই আশ্চর্যের ব্যাপার। সে কি সত্যি সত্যি ইনভিজিবল ম্যান হয়ে যাচ্ছে? সব বেকার যুবকের ক্ষেত্রে কি এটা ঘটে? থাকে মানুষ, একসময় হয়ে যায় ছায়া মানুষ, শ্যাডো ম্যান। খাবার ঘরে ডাইনিং টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। মুহিবের বড় 2 ভাই পাশাপাশি গম্ভীর মুখে বসে আছেন। দুজনকে চরম বিরক্ত বলে মনে হচ্ছে। বড় ভাই তোফাজ্জল করিমের হাতে খবরের কাগজ। খবরের কাগজ আগে কেউ পড়ে ফেললে সে পড়তে পারে না। এই কারণে ইয়াসমিন বাড়িতে খবরের কাগজ আসা মাত্র স্বামীর হাতে তুলে দেয়। সকালবেলার মতো ইয়াসমিনের কাজ শেষ। সে চায়ের কাপ হাতে নিয়ে নিজের ঘরে ঢুকে যায়। সবার নাস্তা খাওয়া শেষ হবার পর বাড়ি যখন নীরব হয় তখন সে ধীরে সুস্থে নাস্তা খেতে বের হয়। কোনো রকম হইচই ইয়াসমিনের পছন্দ না, তার মাথা ধরে যায়। মেজো ভাই মোফাজ্জল করিমের স্ত্রী রোকেয়ার সকালটা কাটে অসম্ভব ব্যস্ততায়। রোকেয়ার দায়িত্ব হলো তার 2 মেয়েকে স্কুলে পৌঁছে দেয়া। মেয়ে দুটো যমজ, একজনের নাম ক, আরেকজনের নাম খ। যমজ মেয়ে হবার সংবাদে খুশি হয়ে মোফাজ্জল করিম 2 মেয়েরই অদ্ভুত নাম রেখেছে। মেয়ে দুটির জন্ম 21শে ফেব্রুয়ারিতে। সেই হিসেবে নাম দুটির হয়তোবা খানিকটা গুরুত্ব আছে। ক এবং খ 2 বোনই স্কুলে যাবার আগে খুব যন্ত্রণা করে। কান্নাকাটি না, হইচই চিৎকার করে না, ভারী কোনো কিছু আঁকড়ে ধরে বসে থাকে। কার সাধ্যি তাদের স্কুলে নিয়ে যায় তখন? ক খ 2 বোনের যন্ত্রণায় বাড়ির সবাই অস্থির। তবে যন্ত্রণা পুরোটা নীরব যন্ত্রণা। বাড়ির কেউ 2 মেয়েকে কখনো কাঁদতে শুনেনি। মুহিব বসার ঘরে ঢুকতেই মোফাজ্জল ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর ভাবিকে একটু সাহায্য করতো, বিচ্ছু 2 টাকা রিকশায় তুলে দে। এরা আমার জীবন নষ্ট করে ফেলল। যে কোনো একদিন দেখবি বাড়ি ঘর ছেড়ে সুন্দরবনের দিকে হাঁটা দিয়েছি। মুহিব কিছুক্ষণ অপেক্ষা করল। 2 ভাইকে সুযোগ দিল তার দিকে ভালো করে তাকাবার। চোখ নিয়ে কেউ কিছু বলে কিনা তার জানার শখ। কেউ কিছু বলল না। বড় ভাই খবরের কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মেজজন চামচ দিয়ে ঠ্যানঠ্যানা পাতলা খিচুড়ি মুখে দিচ্ছে। তার চোখ মুখের ভঙ্গি এরকম যেন চামচে করে ইঁদুর মারার বিষ খাচ্ছে। 9:10 বাজে। মুহিব বসে আছে খায়রুল মিয়ার টি স্টলে, আল মদিনা রেস্টুরেন্ট। পরোটা, বুন্দি এবং ডিমের অমলেট দিয়ে সকালের নাস্তা করেছে। প্রথম কাপ চা খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে দ্বিতীয় কাপ চা। দ্বিতীয় কাপ চা খাবার ইচ্ছা তার ছিল না, খায়রুল মিয়ার জন্য খেতে হচ্ছে। সে 2 কাপ চা হাতে নিয়ে নিজে এসে সামনে বসেছে। পান খাওয়া কুচকুচে কালো দাঁত বের করে ফ্যাসফ্যাসে গলায় বলল, ভাইজান, স্পেশাল চা, কাঁচা পাত্তি। খায়রুল মিয়া একজন গলাবিহীন লোক। তাকে দেখে মনে হয় তার মাথাটা সরাসরি ঘাড়ে বসিয়ে দেয়া হয়েছে। আল্লাপাক গলার ঝামেলায় যাননি। ছোটবেলায় কি যেন সমস্যা হয়ে ভোকাল কর্ড নষ্ট হয়ে গেছে। তার বেশিরভাগ কথাই অস্পষ্ট। খায়রুল মিয়া এই সমস্যা জানে বলেই প্রায় সব বাক্যই সে 2-3 বার করে বলে। আলমদিনা রেস্টুরেন্টে মুহিব দীর্ঘদিন ধরে চা খাচ্ছে। মানুষটার সঙ্গে মুহিবের ভালো খাতির আছে। খায়রুল নামের মানুষটার পরিশ্রম করার ক্ষমতা এবং ব্যবসা বুদ্ধি দেখে সে মুগ্ধ। ছাপড়া ঘর দিয়ে টি স্টল শুরু করেছিল, তখন সে নিজেই চা বানাতো। আজ সেই টি স্টল হুলস্থুল ব্যাপার হয়েছে। বিরাট সাইনবোর্ড, দি আল মদিনা রেস্টুরেন্ট। দুপুরে রেস্টুরেন্টে সিট পাওয়া কঠিন ব্যাপার।
আলমদিনার মুড়িঘণ্ট এবং গরু ভুনার খ্যাতি ছড়িয়ে পড়েছে। পাশের ঘরটাও খায়রুল মিয়া নিয়ে নিয়েছে। সেখানে বসেছে টেলিফোনের দোকান, টিএনটি এবং মোবাইল লাইন। সস্তায় দেশে বিদেশে টেলিফোনের সুযোগ। এর সঙ্গে জিরক্স মেশিন আছে, স্টেশনারি জিনিসপত্র, বই খাতা পেন্সিলও পাওয়া যায়। খায়রুল মিয়ার রেস্টুরেন্ট যেমন চালু, এই দোকানটাও সেরকমই চালু। এখন খায়রুল মিয়ার মাথায় ঢুকেছে শাড়ির দোকান। বেইলি রোডে সে একটা শাড়ির দোকান দিতে চায়। খায়রুল বলল, ভাইজানের চোখে কি হয়েছে? মুহিব বলল, জানি না। পোকায় কামড় দিছে? পোকামাকড় কামড় দিছে? দিতে পারে। ওষুধপত্র কিছু দিছেন? হুম। ব্যথা আছে? ব্যথা? মুহিব জবাব দিল না। চোখ প্রসঙ্গে এত কথা বলতে ইচ্ছা করছে না। খায়রুল তার দিকে ঝুঁকে এসে বলল, শাড়ির দোকানটা নিয়ে চিন্তা নিছেন? নিছেন কোনো চিন্তা? কি চিন্তা নেব? আপনাকে কি বলেছি? পুরাটা আপনার হাতে দিয়ে দিব। ক্যাপিটাল আমার, ব্যবসা আপনার। মাসের শেষে হিসাব নিকাশ হবে। আরে দূর দূর। দূর দূর কি জন্যে? ব্যবসা কি খারাপ জিনিস? আমাদের নবীজি কি ব্যবসা করেন নাই? করেন নাই ব্যবসা? আমাদের নবীজি। মুহিব বিরক্ত গলায় বলল, নবীজি শাড়ির দোকান দেন নাই। মেয়েরা আসবে, গায়ের উপর শাড়ি ফেলে দেখাতে হবে, শাড়ি গায়ে দিলে কেমন লাগবে। 300 শাড়ি নামাবে, কচলায় কচলায় দেখবে, তারপর না কিনে চলে যাবে পাশের দোকানে। আমি এর মধ্যে নাই। ভাইজান, এইগুলো তো আপনি করবেন না, কর্মচারী এগুলো করবে। আমি কি করব? আপনি ক্যাশ দেখবেন, ব্যবসা দেখবেন। আমি ক্যাশ বাক্সের সামনে বসে টাকা গুনব? ভুলে যান। ফট করে না বলা ঠিক না। চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন। চিন্তার প্রয়োজন আছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। দোকান শুরু করতে আমার দেরি আছে, আরও 2-3 মাস লাগবে। আপনি চিন্তা করেন। আপনাকে তো আমি কর্মচারী হতে বলতেছি না, আমি ব্যবসার শেয়ার দিব। চুপ করেন তো দেখি। ফ্যাস ফ্যাস করে অনেক কথা বলে ফেলেছেন। আরও কথা বললে গলা পুরোপুরি অফ হয়ে যাবে। নিঃশব্দে চা খান। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছি। কথা বললে আমার ডিস্টার্ব হবে। সিদ্ধান্ত নিতে পারবো না। কি সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত সেটা আপনার জানার দরকার নাই। আপনার শাড়ির দোকান বিষয়ক সিদ্ধান্ত না, ব্যক্তিগত ব্যাপার। আমি কি আপনার সামনে থেকে চলে যাব? চলে যাব ভাইজান? যান, চলে যান। খায়রুল মিয়া উঠে চলে গেল। হাসান ঘড়ির দিকে তাকালো। 9:30 বাজে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়ে নিতে হবে, হাতে সময় নেই। সিদ্ধান্ত 1, ইলিশ মাছ কেনার জন্য নিউ মার্কেট যাওয়া যাবে না। ইলিশ মাছ কিনতে গেলে যথাসময়ে চাকরির ইন্টারভিউতে হাজির হওয়া যাবে না। সিদ্ধান্ত 2, ইলিশ মাছ কাউকে দিয়ে কেনাতে হবে। দায়িত্বটা দিতে হবে খায়রুল মিয়াকে। এই লোকটি নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে। সিদ্ধান্ত 3, যেহেতু মাছ কিনতে যাওয়া হচ্ছে না, হাতে সময় আছে। এই সময়টা আনন্দে কাটানোর ব্যবস্থা করতে হবে। টেলিফোনে নোরার সঙ্গে কথা বলা যায়। তার একটা বিপদ অবশ্যই আছে। নোরা বলে বসতে পারে, কি করছো, এক্ষুনি চলে আসো তো। নোরা বললে অবশ্যই সব ফেলে দিয়ে চলে যেতে হবে। ইন্টারভিউ দেয়া হবে না। তখন মনে হবে, কিসের ইন্টারভিউ, কিসের কি? মুহিব ভুরু কুঁচকে আছে। সে যে গভীর চিন্তায় ডুবে আছে, এটা তার লক্ষণ। তার বুকে ধুকধুক শব্দ হচ্ছে। ধুকধুক শব্দ নিশ্চয়ই সারাক্ষণ তার বুকে হচ্ছে, কিন্তু সে শুনতে পায় শুধু যখন সে ভুরু কুঁচকে থাকে। ব্যাপারটা কি শুধু তার একার ক্ষেত্রেই ঘটে, না সবার ক্ষেত্রে ঘটে? দি আলমদিনা রেস্টুরেন্টের মালিক খায়রুল মিয়ার বুকু কি গভীর চিন্তার সময় ধুকধুক করে? খায়রুল মিয়া তার পাশে রাখা চিলমচিতে পানির পিক ফেলতে ফেলতে বলল, ডিমওয়ালা ইলিশ কিনবেন কি জন্যে? ডিমওয়ালা ইলিশে স্বাদ হবে না। মুহিব বলল, স্বাদের দরকার নাই, আমার দরকার ডিম। বড় ভাইজানের খায়েশ হয়েছে, ইলিশ মাছের ডিম খাবেন। তাহলে এক কাজ করি, ধূপখোলার বাজারে ইলিশ মাছের ডিম আলাদা বিক্রি হয়, সেখান থেকে ডিম কিনে আনি, আর আলাদা একটা ডিম ছাড়া ইলিশ কিনি। ডিম আলাদা, মাছ আলাদা। যা ইচ্ছা করেন, শুধু মনে রাখবেন সকাল সকাল বাজার পৌঁছাতে হবে। লিস্টে যা যা লেখা আছে সব যেন যায়। আরেকটা কথা, আমার সঙ্গে কথা বলার সময় 2-3 বার করে কিছু বলবেন না। শুধু শুধু সময় নষ্ট।
আমি আপনার ঠোঁট নাড়া দেখেই বুঝতে পারি কি বলছেন। আপনি যান কই? আমি কোথায় যাই তা দিয়ে আপনার কোনো দরকার নেই, যা করতে বলছি করেন। কাঁচা সুপারি দিয়ে একটা পান খাবেন? হার্টের জন্য ভালো। পান খাবো না, আমার হার্টের ট্রিটমেন্টের প্রয়োজন নেই, হার্ট ভালো আছে, বকরিলাদের ট্রিটমেন্ট চলছে। খায়রুল মিয়া গলা নামিয়ে বলল, ভাইজান, আজকে সন্ধ্যার পর কি কোনো কাজ আছে? কেন? আমি যে ফ্ল্যাটটা কিনলাম আপনাকে দেখাতাম, মনে খায়েশ ছিল, দেখি সময় করতে পারি কিনা। ফার্নিচার কিনি নাই, আপনার সাথে গিয়ে কিনবো। আমাকে সাথে নিয়ে কিনবেন কেন? কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমি বুঝবো না, বুঝেন না ভাইজান? আমি পথের কাঙাল ছিলাম, 50 টাকা ভাড়ার বস্তির ছাপড়ায় থাকতাম, এখন পয়সা হয়েছে, কিন্তু মনের কাঙাল ভাব দূর হয় নাই। দেখি যদি সময় করতে পারি। খুবই খুশি হব ভাইজান। রাতে আমার সাথে খানা খাবেন? কি খাবেন বলেন? খিচুড়ি আর মুরগি ঝাল ফ্রাই বলি। মুরগি ঝাল ফ্রাই মজনু বাবুর চেকে দিয়ে করাবো, একবার খেলে বাকি জীবন আর ভুলতে পারবেন না। বলি মজনু বাবুর চেকে, বলি ভাইজান, বলি। মুহিব প্রশ্নের জবাব না দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। এখানে থাকা মানে খায়রুল মিয়ার বকবকানি শোনা। সে বকবক করেই যেতে থাকবে। অতি ব্যস্ত মানুষদের বকবক করার স্বভাব থাকে না, এই লোকটার আছে। তার গলা দিয়ে শব্দ বের হয় না, তারপরও সে কথা বলতেই থাকে। খায়রুল মিয়ার টেলিফোনের দোকান থেকে মুহিব নোরাকে টেলিফোন করল। প্রথম রিং হতেই নোরা ধরল। হ্যালো শব্দটা এত সুন্দর করে বলল যেন এটা কোনো ইংরেজি শব্দ না, এটা বাংলা গানের সঞ্চারী। মুহিব বলল, কি খবর নোরা? নোরা বলল, আপনি কে বলছেন জানতে পারি কি? বুকে ধাক্কা লাগার মতো বাক্য। এখনই কি নোরা তার গলা আলাদা করে চিনতে পারে না, নাকি সে চিনেও ভান করে চিনতে পারছে না? অবশ্যই এও হতে পারে যে আপনি কে বলছেন জানতে পারি কি বাক্যটা নোরা অভ্যাসবশত বলে। হয়তো খুব ছোটবেলায় তাকে শেখানো হয়েছে। কেউ টেলিফোন করলে প্রথমেই বলবে, আপনি কে বলছেন জানতে পারি কি। যে টেলিফোন করেছে তার পরিচয় জানার পর অন্য কথা বলবে। ছোটবেলার অভ্যাস হয়তো এখনো রয়ে গেছে। নোরা, আমি মুহিব। ও আচ্ছা, তুমি কি করছো? কিছু করছি না। নোরা খিলখিল করে হাসতে হাসতে বলল, আমি কি করছি বলো তো? তুমি কল্পনা করতে পারবে না এমন একটা জিনিস করছি। সেটা কি? নোরা হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, সিগারেট খাচ্ছি। সকালে চায়ের সঙ্গে প্রথম সিগারেট খেয়েছি। এখন তো প্রায় 10টা বাজছে, এর মধ্যে 4টা সিগারেট খেয়ে ফেলেছি। চতুর্থটা এখনো শেষ হয়নি, হাতে আছে। মহিব বিস্মিত গলায় বলল, সিগারেট খাচ্ছ কেন? খেয়ে দেখছি কেমন লাগে, তেমন কোনো গুড ফিলিংস হচ্ছে না, তবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, খুব পানির পিপাসা হচ্ছে। 1 জগ পানি খেয়ে ফেলেছি, তারপরেও পানির পিপাসা যাচ্ছে না। মুহিব বলল, সত্যি সিগারেট খাচ্ছ? নোরা বলল, হ্যাঁ, না খেলে মিথ্যা কেমন করে বলবো। এই মুহূর্তে আমি কি করছি মন দিয়ে শোনো। আমি ডিভানে শুয়ে আছি, আমার হাতে একটা বই। বইটার নাম ইজি হিপনোসিস। বাবাকে বলে দিয়েছিলাম আমেরিকা থেকে আসার সময় আমার জন্য মেসমেরিজম আর হিপনোটিজমের বই আনতে। বাবা হিপনোটিজমের 2টো বই এনেছেন, একটা শেষ করে ফেলেছি, দ্বিতীয়টা পড়ছি। 18 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। হঠাৎ হিপনোটিজমের বই পড়ছো কেন? কি করে মানুষকে হিপনোটাইজ করা যায় এটা শেখার জন্যে। পুরোপুরি শেখার পর বিভিন্ন অনুষ্ঠানে ম্যাজিশিয়ানরা যেমন জাদু দেখায়, আমি হিপনোটিজমের খেলা দেখাবো। কোনো একটা দর্শককে স্টেজে ডেকে এনে হিপনোটাইজ করব। তারপর তাকে বলবো, আপনি এখন মানুষ না, আপনি একটা বড় সাইজের কোলা ব্যাঙ। আপনি স্টেজে লাফাতে থাকুন। সে তখন ব্যাঙের মতো লাফাতে লাফাতে স্টেজের এ মাথা ও মাথা যাবে। মজা হবে না? হবার তো কথা। শোনো, তুমি যেখানে আছো সেখান থেকে কি আকাশ দেখা যায়? হ্যাঁ, যায়। আকাশে মেঘ আছে? সামান্য, বেশি না। কেন বলো তো? আকাশ যদি খুব মেঘলা হয়ে থাকতো আর ঝুমঝুম করে বৃষ্টি পড়তো, এক্ষুনি বৃষ্টি হবে এক্ষুনি বৃষ্টি হবে ভাব থাকতো, তাহলে তোমাকে আসতে বলতাম। আকাশে মেঘ জমতে শুরু করেছে, মনে হয় সন্ধ্যার দিকে বৃষ্টি হবে। তুমি বললে আমি চলে আসতে পারি, আমার কোনো কাজ নেই।
তোমার কাজ না থাকলেও আমার আছে। আমি এখন গভীর মনোযোগ দিয়ে বই পড়ছি। তবে ঝুমঝুম করে বৃষ্টি হলে অবশ্যই তোমাকে আসতে বলতাম। আচ্ছা শোনো, ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলে তুমি চলে এসো। আসার সময় আমার জন্য দুটো জিনিস নিয়ে আসবে। একটা হচ্ছে লটকন। অবশ্যই লটকন নিয়ে আসবো। আরেকটা কি? সিডির দোকানে যাবে, একটা গানের সিডি কিনে আনবে, নাম উড়াল পঙ্খী। সিঙ্গারের নাম বলে দাও। কি আশ্চর্যের কথা, সিঙ্গারের নাম তুমি জানো না? না, তোমার গাওয়া নাকি? হ্যাঁ। কবে বের হয়েছে? গত মাসে। কই, আমাকে তো কিছু বলনি। এটা কি ঢাক পিটিয়ে বলার মতো কোনো ঘটনা? এমন তো না আমার জীবনের এটা প্রথম সিডি। কাসুন্দি আনতে পারবে? কাসুন্দি দিয়ে লটকন মাখিয়ে ভর্তা বানিয়ে খাবো। এখন সব বড় বড় গ্রোসারি শপে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া গেলে নিয়ে আসবো। ঝুম বৃষ্টি নামলে তবেই আসবে। খটখটে শুকনো সময়ে যদি আসো তাহলে আমি কিন্তু ওপর থেকে নিচেই নামবো না। আমি টেলিফোন রেখে দিচ্ছি। আমার গায়ের উপর সিগারেটের ছাই পড়ে গেছে। সিগারেট খাবার সবচেয়ে বিরক্তিকর অংশ হলো ছাই ঝাড়া। সায়েন্টিস্টরা এত কিছু আবিষ্কার করেছে, ছাইবিহীন সিগারেট আবিষ্কার করতে পারছে না কেন? খট করে শব্দ হলো। নোরা তার অভ্যাস মতো হঠাৎ টেলিফোন রেখে দিয়েছে। মুহিব এখনো রিসিভার কানে ধরে রেখেছে। ক্লান্তিকর টু টু শব্দ। মুহিবের মনে হলো সে অনন্তকাল ধরে টেলিফোন রিসিভার কানে নিয়ে দাঁড়িয়ে আছে। কান থেকে রিসিভার নামাতে ইচ্ছা করছে না। এখন সে যদি নোরাকে আবারও টেলিফোন করে, নোরা আগের মতোই বলবে, আপনি কে বলছেন জানতে পারি কি? মুহিব যদি তার পরিচয় দেয় তাহলে সে আবারও উৎসাহের সঙ্গে কথা বলতে শুরু করবে। তারপর একসময় আচমকা বলবে, রাখি কেমন, বলি খট করে টেলিফোন রেখে দেবে। নোরাকে আরেকবার টেলিফোন করতে ইচ্ছা করছে, কিন্তু হাতে সময় নেই। ইন্টারভিউ দিতে যেতে হবে। ৬-৭ জন গম্ভীর এবং বিরক্ত মুখের মানুষের সামনে হাসি হাসি মুখ করে বসে থাকতে হবে। বিরক্ত মানুষের সবাই ভাব করবে তারা সাধারণ কেউ না, তারা অতীশ দীপঙ্কর টাইপ মহাজ্ঞানী। এদের মধ্যে একজন থাকবে চার্লি চ্যাপলিন ধাঁচের। রসিকতা করার চেষ্টা করবে, ফাজলামি করার চেষ্টা করবে, কথা বলবে গ্রাম্য ভাষায়। তার ফাঁকে ফাঁকে হঠাৎ খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি কথা বলবে, বোঝানোর জন্য যে আমি একটু আগে গ্রামের ভাষায় কথা বলেছি, কিন্তু এটা আমার পরিচয় না, গ্রামপ্রীতির কারণে কাজটা করেছি। একজন থাকবে যে কোনো প্রশ্ন করবে না, তার এক কাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ভাব এরকম যে আমার প্রশ্ন করার দরকার নেই, মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু বুঝে ফেলতে পারি। একজন থাকবে বিজ্ঞান মনস্ক টাইপ, বিজ্ঞানের জটিল সব প্রশ্ন করবে যার উত্তর দেওয়া সম্ভব না। উত্তর না পেয়ে সে গাধা মাথা নাড়তে নাড়তে মধুর ভঙ্গিতে হাসবে, হাসি দিয়ে বুঝিয়ে দেবে এখনকার ছেলেমেয়েরা বিজ্ঞানের কিছুই জানে না। এতে সে অত্যন্ত ব্যথিত।